জঙ্গলের দিকে দেখো, কোনো জায়গা ছাড়বে না। স্যার, কিছু জানতে পেরেছেন স্যার? এখনো পাওয়া যায়নি ভাই, খবর হলে এসএমএস চলে আসবে। স্যার, স্যার কিছু তো বলুন। এখনই বললাম না ওকে, আবার তোকে নতুন করে বলতে হবে নাকি? খবর পাওয়া গেলে দুজনেই খবর পাবি। সকাল থেকেই লেগে আছি, জঙ্গলও ছোট নয়, তারপর জঙ্গলি জানোয়ারও কম নেই। স্যার, ওই দুইজন মহিলার একজনেরও খোঁজ পাওয়া যায়নি। গ্রামে খোঁজ করেছিলে? ব্যাপারটা এমন নয় তো যে আমাদের টিম জঙ্গলে খুঁজছে আর মহিলা দুজন গ্রামে ফিরে গেছে? না স্যার, স্যার গ্রামের কনস্টেবলরা আছে, কেউ এখনো ফেরেনি ওখান থেকে। স্যার, একজন মহিলার বাচ্চা আর একজন মহিলার হাজব্যান্ড সারা রাত জঙ্গলেই বসেছিল। শোনো, আমি থানা থেকে বেরোচ্ছি, আমাদের জালটা আর একটু দূর পর্যন্ত ফেলতে হবে। স্যার, এক মহিলার স্বামী আছে, আরেক মহিলার ছেলে জঙ্গলের বাইরে, আর ওদের দুজনের মধ্যে কেউ জানেই না যে ওরা জঙ্গলে কোথায় কাট করতে যেত। জঙ্গলি জানোয়ার তো সারা জঙ্গলই ঘুরে বেড়ায়, আর দুজন মহিলা সারা রাত জঙ্গলে। রান্না করবি না কি বলতে চাইছিস তুই? কারণ রাক্ষসী মালতী আজ সব করবে, খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন সব করবে। তো মালতী আছে কোথায়? আমি কি ওর চাকর নাকি যে খোঁজ রাখবো মেমসাব কোথায় গেছে, কার সাথে গেছে, কি করছে? মালতী জঙ্গল থেকে আসেনি এখনো? জিজ্ঞেস করো ওই লালনকে, কাঠ বিক্রি করতে করতে ও রাক্ষসীকে ভালোবেসে ফেলেনি তো? দাদা, মালতী এসেছিল? মালতী তো এখনো পর্যন্ত আসেনি। কিন্তু দাদা, ও তো আপনার এখানে কাজ শেষ করে ও তো বাড়িতে 5টার মধ্যে চলে আসে দাদা। আমি তো সেটাই ভাবছি, 7টা বেজে গেল এখনো আসেনি। কি এমন জখের ধুম পেয়েছে যে একে... লালনদা, মা এসেছিল কাঠ বিক্রি করতে? না নবীন, রাধাদি তো এখনো আসেননি। দুপুরে বেরিয়েছে, এখানে আসেনি, বাড়িতেও যায়নি, তাহলে গেল কোথায় মা? নবীন, তোমার মা রাধাদি যেমন আসেননি, তেমনি গোপী তোমার স্ত্রী মালতী। স্যার, মনে হচ্ছে দুটো লাশকে জঙ্গলি জানোয়াররা টেনে নিয়ে গেছে। আর ওই গোপী আর রবি সারা রাত ধরে জঙ্গলে খুঁজেছে গ্রামবাসীর সাথে। মালতী! মা, মা, মালতী! মালতী! মা, ও রাধা মাসি! মালতী! 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 মা, রাধা মাসি! মালতী! ইয়েস স্যার। এসআই কোন দিকে? জঙ্গলের দিকে স্যার। সাহেব দাঁড়ান সাহেব। আরে সাহেবের পেছনে দৌড়লে কি কাজ হবে? এখনো তদন্ত চলছে, একটু অপেক্ষা করো। চলো পেছনে, চলো চলো পেছনে। স্যার, নামদেব পুরো এলাকাটা কভার করেছে, কিছু পাইনি। এখন ওই দিকটা দেখা হচ্ছে স্যার। গোপী আর নবীন শুনেছে মালতী আর রাধা জঙ্গলের দিকে কাট কাটতে যেত। বাড়ির লোক আর গ্রামের লোক বলছে যে মহিলা দুজন প্রায় ওই 3টে নাগাদ ঢুকেছিল, তারপর আর বাড়িতে ফেরেনি। স্যার স্যার, ওখানে একটা লাশ পাওয়া গেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, একটা লাশ পাওয়া গেছে। ফটোগ্রাফার আর ফরেনসিককে খবর দাও। ওভার অ্যান্ড আউট। ওকে স্যার। শোনো, অ্যাম্বুলেন্সকে বলো আমি ফরেনসিক আর ফটোগ্রাফারকে ডাকছি। স্যার কি ব্যাপার হয়েছে বলুন না স্যার, কিছু তো বলুন। বলুন না স্যার। একটা লাশ পাওয়া গেছে, এখনই বাইরে আসবে, তখন দেখে নিও। এটা দিয়ে মেরেছে বোধহয়। সুইসাইড দেখানোর ব্যর্থ চেষ্টা করেছে আর কি। এই দেখো, শাড়িটাকে ঠিক করে গাছে বাঁধেও নি। দেখেছো, মহিলা যুবতী। গোপী স্ত্রী মালতী হবে স্যার। স্যার, আর একটা লাশ পাওয়া গেছে। এই দেখুন স্যার, ডেড বডি।
এদিকে এসো। মনে হচ্ছে গলা টিপে মারা হয়েছে। দুজনে একই সাথে জঙ্গলে আসতো, একই সাথে মারা গেল। এদের কিন্তু জঙ্গলি জানোয়ার অ্যাটাক করেনি, তবে মানুষ তো করেছে, যারা জঙ্গলি জানোয়ারের থেকেও খারাপ। স্যার, স্যার আরো একটা লাশ। মালতী, মালতী, মা, এই লোকটাকে আপনারা কেউ চেনেন? এই লোকটাকে সত্যি কেউ চেনেন না কে? স্যার, 3টে লাশের কাছ থেকে কারো থেকে মোবাইল পাওয়া যায়নি। স্যার, এই কাঠের মধ্যে যে রক্তটা লেগে আছে, এটা ভিক্টিম মালতীর রক্তের সঙ্গে ম্যাচ করছে। মৃত্যু হ্যামারেজের জন্য হয়েছে। এটাকে সুইসাইড দেখানোর ব্যর্থ চেষ্টা ছিল। মাথায় কিছু ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? হ্যাঁ, অ্যাটেম্প টু রেপ বলতে পারেন। ভিকটিম লড়েছিল। এর বডিতে স্ট্রাগলের চিহ্ন আছে। এই দেখুন, আঁচড়ের দাগ। রাধা পূজারী, মৃত্যু গলা টেপার জন্য। অ্যাটাকারের সাথে লড়েছিলেন। দুজনেরই মৃত্যু মোটামুটি একই সময়ে হয়েছিল, খুব বেশি হলে কয়েক মিনিটের ফারাক। স্যার, রাধা দেবীর গলায় যে স্ট্যাম্বুলেশনের মার্কটা পাওয়া গেছে, তাতে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলো পেয়েছি। একটু অস্পষ্ট। সি, বাঁচাও! মালতীর শরীরে কিছু আঙুলের ছাপ পাওয়া গেছে। একজনেরই আঙুলের চিহ্ন নাকি আরো বেশি? স্যার, আমরা মালতীর শরীরে আলাদা 3জন মানুষের আঙুলের ছাপ পেয়েছি। তার মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্টস রাধা দেবীর শরীরে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করছে। এর মানে এটা দাঁড়াচ্ছে যে দুটো মানুষের শরীরে একটা মানুষের আঙুলের ছাপ কমন। এই যে 3 সেট ফিঙ্গারপ্রিন্টস, এগুলো কি এই 3 জনেরই নাকি অন্য কারুর? না, এদের 3জন ছাড়াও আলাদা 3জনের আঙুলের ছাপ আছে। আর স্যার, মালতীর শরীরে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা একটু অস্পষ্ট হয়ে গেছে। হয়তো খুব হাতাহাতি হয়েছিল, মালতী বাঁচার চেষ্টা করেছিল। এনার দুটো গুলি লেগেছে, একটা পিছন থেকে মাথায়, একটা সামনে থেকে বুকে। হয়তো মানুষটা পালাচ্ছিল, তার ফলে প্রথম গুলিটা মাথার পেছনে লাগে। আর পড়ে যাওয়ার পরে দ্বিতীয় গুলিটা বুকে মারে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, দেশি বন্দুকের গুলি, 6টা গুলিওয়ালা বন্দুক, লোকাল মেড। 6 গুলিওয়ালা দেশি বন্দুক। এই মানুষটার খোঁজ অবশ্য পাওয়া যায়নি, তবে এই দুজন মহিলার পরিচয় পাওয়া গেছে। ডক্টর, এই 3 জনের মৃত্যু কখন হয়েছে? এখানে আনার প্রায় 18 থেকে 20 ঘন্টা আগে। মানে কাল 26শে জুন বিকেলে 4 থেকে 5টার মধ্যে, রাইট? স্যার, আমার বউ মালতী আর রাধা দিদি অনেক বছর ধরে একসাথে কাট করতে যেত।
দাদার কাছে কার্ড বিক্রি করে বাড়িতে 5টার মধ্যে চলে আসতো। কটার সময় তোমার স্ত্রী বেরোতো বাড়ি থেকে? সাহেব 3টের সময়। কালকেও মা প্রতিদিনের মতো 3টের সময় ঘর থেকে বেরিয়েছিল। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিল, তারপর। রোজ মালতীর সাথে জঙ্গলে যেতেন? হ্যাঁ স্যার, মা আর মালতী দুজনে জঙ্গলের বাইরেই দেখা করতো। দুজনে মিলে কাঠ কুড়োতো আর লালন দাদার কাছে বিক্রি করে দিত। স্যার আমি তো মোটামুটি রোজগার করি। অনেকদিন ধরেই মাকে বলছিলাম যে 7 বছর ধরে কাঠ জোগাড় করছো, এবার তো বন্ধ করে দাও। মা বলতে নিজের কাজ করতে ভালো লাগে। এই লোকটাকে চেনো তোমরা? চিনি না স্যার। না, জানি না স্যার। মালতী আগে কখনো এরকম লোকের কথা বলেনি আমাকে। সেটা কি করে হয়? লালন এঁকেছে না, তুমি নয়? এই লোকটা তোমার মা আর গোপীর স্ত্রীর সাথে জঙ্গলে কাঠ কুড়োতে যেত, আর তুমি আর গোপী দুজনেই বলছো তোমরা ওকে চেনো না। আসি তাহলে। ও লালন দাদা, এবার তো আমাদের কাঠের দাম বাড়িয়ে দাও। আরে আমি নিজে যদি বেশি দাম পাই তবে না তোমাদের টাকা বাড়াতে পারবো। আমরা সবাই একই নৌকার যাত্রী। কিন্তু আমাদের নৌকা বেশি ঝুঁকে আছে। রাধাদি, ওই রকম মনে হয়, কিন্তু ব্যাপারটা তা নয়। গত 6 মাস ধরে এই লোকটাকে প্রায়ই দেখতে পেতাম। কোথায়? এখানে রাধাদি আর মালতীর সাথে বস্তা তোলায় সাহায্য করত। বস্তা নাবিয়ে আবার চলে যেত। বস্তা রাখতো, চলে যেত। আচ্ছা, ওদের মধ্যে কি কোনো কথাই হতো না? স্যার, দুটো কথাই তো ওই লোকটা বলতো। বলতো আসি তাহলে। আসি তাহলে। আবার পরের দিন চলে আসতো ওদের বস্তা তুলতে। ও যে কাঠ তুলে দিত, টাকা দেওয়া হতো ওকে? আমি তো কোনোদিন টাকা দিতে দেখিনি। কিন্তু তুমি কখনো জিজ্ঞেস করোনি কে ও, নাম কি ওর? দেখুন স্যার, আমার কাঠ দরকার আর ওনাদের টাকা পয়সা মানে ছিল। তার মানে কি তোমাদের মধ্যে কখনো কথা হয়নি? না তো স্যার, আমি মালতীকে 2 বছর ধরে চিনি, আর পুরো গ্রাম জানে যে ও গোপীর দ্বিতীয় স্ত্রী। একবার জিজ্ঞেস করেছিলাম গোপীর প্রথম স্ত্রী চন্দার সাথে মালতী একসাথে থাকে কি করে। মালতী তোমার দ্বিতীয় বউ? হ্যাঁ সাহেব। তাই তো ভাবছি এত দুঃখ কেন, ভয় পেয়ে আছো কেন? কিন্তু অস্থির নও। কি বলছেন সাহেব? আমি তো কাল থেকে সাংঘাতিকভাবে অস্থির ছিলাম। তাই তো সারা রাত ধরে গ্রামবাসীর সাথে খুঁজছিলাম ওকে। নবীনও খুব চিন্তিত ছিল সাহেব। আমরা ওখানেই বসেছিলাম যখন আপনারা খুঁজছিলেন ওদের। তোমার প্রথম স্ত্রী চন্দা, সে কি কাজ করে? স্যার, ও হোটেলে সাফাইয়ের কাজ করে। কোথায়? রাশিনে। তো লালন বলছে যে ওই অজ্ঞাত ব্যক্তিকেও 6 মাস ধরে প্রত্যেকদিন দেখতো, কিন্তু ওর নাম জানতো না। স্যার বলছো তো জানতো না, কিন্তু স্যার 2-4 জন খোঁজরকে বলে রেখেছি এটা খোঁজ নেওয়ার জন্য যে লোকটা আসলে কে। স্যার, এই 3 জনই একে অপরকে চিনত, একসাথে জঙ্গলেও যেত। এই ট্রিপল মার্ডার সম্ভবত কানেক্টেড স্যার। এটাও হতে পারে যে ওই 3 জনের মধ্যে হয়তো টার্গেট ছিল একজন, আর বাকি 2 জন মারা গেছে তারা ওখানে উপস্থিত ছিল বলে। স্যার, হতে পারে টার্গেট ওই লোকটাই, কিন্তু এই মুহূর্তে সন্দেহ করার মতো কোনো কিছু আমাদের হাতে নেই। মনে হচ্ছে টার্গেট ছিল মালতী। এই মালতী গোপীর প্রথম স্ত্রী চন্দার সঙ্গে একই ছাদের নিচে থাকে। স্যার, দুজনের মধ্যে কোনো সুসম্পর্ক ছিল না স্যার। আর জিজ্ঞেস করবেন না বাবু, দুটো বউ এত ঝগড়া করতো যেন দুটো বেড়াল লড়াই করছে। আপনি শর্মিলা দেবীকে জিজ্ঞেস করুন। শর্মিলাটাকে? ওদের প্রতিবেশী। 2-2.5 বছর আগে গোপী আরেকজনকে বিয়ে করে আনে সাহেব, যার খুন হলো। মালতী। দুজন কি প্রথম থেকে একসঙ্গে থাকতো? দুজনেই বাধ্য ছিল, ওদের কোনো বাপের বাড়ি ছিল না। না, আমি বলতে চাইছি কোনো পরিবারই নেই, তো আলাদা কি করেই বা হতো, কোথায় যেত? তাই জন্যই মানিয়ে নিয়েছে, মানুষটাকে ভাগাভাগি করেছিল। কিন্তু সাহেব, দুজনের মধ্যে ঝগড়ায় কোনো কমতি ছিল না। তাহলে ওদের সংসার চলতো কি করে? এই গোপী তো কিছু নিয়ম কানুন বানিয়ে রেখেছিল, যেমন একদিন চন্দা খাবার করবে, বাসন মাজবে আর ঘরের সব কাজ করবে, আর পরের দিন মালতী। স্যার, আমাদের 2-4 জন খোঁজর ওদের সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে যে ওই লোকটা আর ওই 2 মহিলার মধ্যে আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা। মালতীর মাথায় মারা হয়েছে, ওকে রেপ করার চেষ্টাও করা হয়েছে, আর ওই রাধা দেবীকে গলা টিপে মারা হয়েছে। আর ওই যে তৃতীয় অজ্ঞাত ব্যক্তি, তার একটা গুলি মাথায় লেগেছে, অন্যটা বুকে। 3টে লাশ 3 জায়গায় পাওয়া গেল, কিন্তু কাছাকাছি। যত তাড়াতাড়ি সম্ভব ওই অজ্ঞাত ব্যক্তির খোঁজ চাই। স্যার, গোপীর প্রথম স্ত্রী চন্দ্রাকে প্রথমে ইন্টারোগেট করি। এখন সবচেয়ে জোরদার অ্যাঙ্গেল ওরই মনে হচ্ছে। ওর আর মালতীর মধ্যে তো খুবই ঝগড়া হতো। আর স্যার, নবীনের মা রাধা, উনি শুনলাম খুব সাদাসিধে মহিলা ছিল। ওনার নামে কোনো খারাপ কথা শুনলাম না। ওনাকে হয়তো ভুল করে মারা এই হয়েছে। 3 জনের মধ্যে কি সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কে কার আপত্তি, সেই আমাদের বলবে যে টার্গেট কোনো 1 বা 2।
বা তিনজনই ছিল। এই তিনজনের মধ্যে কি সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কে কার আপত্তি, সেই আমাদের বলবে যে টার্গেট কোনো এক বা দুই বা তিনজনই ছিল। পুলিশ টিম একটি ট্রিপল মার্ডার, একটি অ্যাটেম্পটেড রেপ আর একজন অচেনা ভিকটিমের জন্য তদন্ত শুরু করেছিল। এই কাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট ছিল না, আর স্পষ্ট হতেও সময় লাগতে চলেছিল। শুরু হয়েছিল এক ব্যক্তিকে দিয়ে যে হয়তো কিছু জানতো। কি জানো তুমি এই তিনটে মার্ডারের ব্যাপারে? আমি মার্ডারের ব্যাপারে কিছু জানি না স্যার। আর স্যার, যে লোকটা মারা গেছে ও ওকে ওকে আমি চিনি। উমেশ যাদব, করো কি তুমি? স্যার, ওই সাহারানপুরের বাইপাসের ধারে একটা হোটেল তৈরি হচ্ছে, আমি ওখানেই কাজ করি। কোনো অঞ্চলে কি ওই অজ্ঞাত ব্যক্তির লাশের ছবি দেখানো হয়েছে? না স্যার, শুধু জিজ্ঞাসাবাদ চলছে, তাও মুখে মুখে। আর স্যার, লাশের ছবি কোনো টিভিতে দেখানো হয়নি, না কোনো কাগজে। ওই লাশের ছবি কোথাও দেখানো হয়নি, তো তুমি কি করে জানলে যে মারা গেছে তাকে তুমি চেনো? ওই যে লোকটা মারা গেছে আমার বন্ধু ওম প্রকাশই ছিল। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি জানলে কি করে ওম প্রকাশ মারা গেছে? উমেশ, এই উমেশ, কি হয়েছে রে গুড্ডু? ওই জঙ্গলে পুলিশ 3টে লাশ পেয়েছে। কে ছিল ওরা? গ্রামের 2টো মহিলা ছিল আর একটা বেটা ছেলে। ছেলেটা তোমার বন্ধু ওম প্রকাশ মনে হচ্ছে। যখন আপনারা লাশ পেয়েছিলেন তখন গুড্ডু ওখানেই ছিল। গুড্ডু হলো গিয়ে ওম প্রকাশের গ্রামের ছেলে। ও আপনাদের বলতে ভয় পাচ্ছিল, তো ও আমাকে এসে বলল। হ্যাঁ স্যার, এটাই আমার বন্ধু ওম প্রকাশ। স্যার, আমি এদেরকে চিনি না, কিন্তু আমি এতটুকু জানি যে ওম প্রকাশ এদের এই 2 মহিলার কাঠের বস্তা বয়ে দিত। ওম প্রকাশ, হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি? বল। আচ্ছা, তোর ফ্যাক্টরির শিফট তো 4টের মধ্যে শেষ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তুই আমার কাজের সাইটে কেন আসিস না? 4:30 থেকে 7:30 অবধি 3 ঘন্টা কাজ করবি, আর ঠিকাদারের থেকে 3 ঘন্টার হিসেব করে টাকা নিয়ে নিবি। ওই 3 ঘন্টা ঠিকাদারি করে আমি কি রাজপ্রাসাদ বানাবো? হ্যাঁ, এমনিতেও সারাদিনে 8 ঘন্টা ফ্যাক্টরিতে আমার কাছে অনেক। একটা কথা বল, ওই 2 মহিলার জন্য তুই জঙ্গলে যাস ওদের বস্তা তুলতে, হ্যাঁ? কত টাকা দেয় ওরা তোকে? আরে আমার সাইটে 2 গুণ 3 গুণ পাবি। আমি এখনো পর্যন্ত কোনো পয়সা নিইনি। তাহলে কি তোকে সমাজ সেবার ভূতে পেয়েছে? আরে ও কথা নয় রে ভাই, ফ্যাক্টরি থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম একদিন, রাস্তার পাশে চায়ের দোকান থেকে একটা চা খাচ্ছিলাম, আর সামনে থেকে ওই 2জন আসছিল। আরে আরে, কি হলো? আরে চোট লেগেছে, হয়তো একটু মোচ লেগে গেছে। চলুন চলো ওঠো। আমি নিয়ে যাচ্ছি। চলো। চলুন। ও দিদি, হ্যাঁ, দিন আপনার কাঠগুলো দিন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, ছাড়ো তো, আমার কাঠ আমি ওঠাতে পারবো। আজ তো অন্তত আমাকে নিতে দিন। আরে ছাড়ো তো, চলো। আরে দিন না, আপনি একটু আরামও করে নিন। আমাকে দিন। ওরা 2জন খুব গরিব, আমাদের মতনই। বেচারি কাঠ বিক্রি করে 2-4 পয়সা কামিয়ে নেয়, আর আমার ফ্যাক্টরির কাজ শেষ হয়ে যাওয়ার পর জঙ্গলে গিয়ে ওদের সাহায্য করে আসি, আর 5টার সময় সব কাজ বাজ শেষ করে জঙ্গল থেকে বেরিয়ে আসি। ওম প্রকাশ দাদা, হ্যাঁ, আমার কিন্তু অন্য কিছু সন্দেহ হচ্ছে। আরে ভাই, এটাকে কেউ যদি খারাপ কাজ বলে মনে করে আর সন্দেহ করে, তাহলে সেটাই সই ভাই, এতে তো তোর দোষ নেই, দোষটা সময়ের। স্যার, আমি কখনো ওকে জিজ্ঞাসাই করিনি যে এই মহিলাগুলো কে বা কারা, কিছুই না। আচ্ছা উমেশ, ওদের মধ্যে কোনো নোংরা ব্যাপার ছিল? জানি না স্যার, কিন্তু গত 8 বছর ধরে আমাদের বন্ধুত্ব। যখন ও গোরখপুর থেকে এসেছিল তখন থেকে আমরা একসঙ্গে থাকি। সত্যি বলতে কি, খুব সাদাসিধে, একদম সাধুদের মতো। তোমার এই বন্ধু ওম প্রকাশ কোন ফ্যাক্টরিতে কাজ করতো? স্যার, ওই শক্তিমা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে না, হ্যাঁ। ওখানে জিএনডি টেক্সটাইলের ইউনিট আছে। স্যার, ও যেখানে কাজ করতো সেখানকার সবাই ভালো ছেলে বলে বলছে। ধরলাম ওম প্রকাশ সাধু,
তাহলে ওই শয়তানটাকে যে তিনটে লাশ ফেললো? স্যার ভিকটিম রাধার ছেলে আর ওর স্ত্রী জাহ্নবী, ওদের খুব জিজ্ঞাসাবাদ করেছি, খোঁচরও লেগে গেছে, কিন্তু এ পর্যন্ত এটাই জানা গেছে যে রাধা খুব সাদাসিধে মহিলা, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। কত খেয়াল রাখতাম আমরা মায়ের, আর পুলিশটা প্রতিবেশীদের জিজ্ঞাসা করছিল যে আমি মায়ের সাথে ঝগড়া করি কিনা। এক তো মায়ের চলে যাওয়ার দুঃখ, আর তার উপর উল্টোপাল্টা প্রশ্ন। পুলিশ জিজ্ঞেস করেছিল কাউকে আমি মাকে মারতে পারি? বাবু, আমি ওই লোকটাকে চিনতামই না। কতবার আমি মাকে বলেছিলাম এই কাজ বন্ধ করে দাও, কিন্তু না, জেদ ধরে বসেছিল। লোকজন আজে বাজে কথা বলছে যে মায়ের আর ওই মালতীর ওমপ্রকাশের সঙ্গে কিছু ছিল। স্যার যেমনটা ওমপ্রকাশ উমেশকে বলেছে, আর যেমন উমেশ আমাদের বলেছে, আমরা সেটাই জানি। এর বাইরে রাধা আর মালতীর মধ্যে কি সম্পর্ক ছিল এটাও ক্লিয়ার নয়। মালতীর মাথা ডাল দিয়ে ফাটানো হয়েছে, রাধা দেবীর গলা টেপা হয়েছে, আর ওম প্রকাশকে গুলি করেছে। এত ভয়ঙ্কর শত্রুতা, এত ঘৃণা হলো কি করে? স্যার এই চন্দাও মালতীকে দেখতে পারতো না, সতীন ছিল ওরা। আজকে গালিগালা ছাড়াই তোর খাবার হজম হচ্ছে? তুমিও তো দিব্যি চুপচাপ খাচ্ছ। রোজ তো ওই রাক্ষসী রান্নার প্রশংসা করতে আর আমাকে সবসময় গালি দিতে। এরকম কিছু না তো, আবার একজনকে আবার আনবে বলে আমাদের দুজনের মধ্যে কাউকে একটা সরিয়ে দিলে। ফালতু কথা বলিস না। আমার তো মনে হচ্ছে তুই মালতীকে খুন করিয়েছিস। আমি ওকে খুন করিয়েছি? ওই লোকটাকে আমি টাকা দিয়ে ওর পেছনে লাগিয়েছিলাম ওর ওপর নজর রাখার জন্য, আর তারপর মেরে ফেললাম রাধা দিদি আর ওই লোকটাকেও। সাপও মরে গেল আর লাঠিও ভাঙলো না। মস্করা করছিস না সত্যি কথা বলছিস? তুমি তো এমন ভাবে ভয় পাচ্ছ যেন আমি তোমার কেলেঙ্কারি ফাঁস করে দিচ্ছি। একদম ফালতু কথা বলিস না। এখানে পুলিশের লোক দেয়ালের পাশে সব সময় কান রেখে আছে, তুলে নিয়ে যাবে, আমাদের দুজনের অবস্থা কাহিল করে দেবে। চন্দা কি তিনটে মার্ডার করাতে পারে? স্যার উঠিয়ে একটু পালিশ করি না, এমনিও ফরেন্সিক ক্লিয়ার করে দিয়েছে এই অ্যাটাকে 3 জন সামিল ছিল। হতে পারে চন্দা কাউকে সুপারি দিয়েছিল, অথবা নিজেই দুজন লোকের সাথে মিলেই কাজটা করে। শোনো, কাল সকালে সবার আগে চন্দাকে চাই। কতটা হিংসে ছিল, কতটা ঘৃণা ছিল, কাল মাপবো। সতীন ছিল ও আমার, গোপী পালিয়ে ওকে বিয়ে করে নিয়ে এলো। শত্রু ছিল ও আমার। কতটা শত্রুতা ছিল যে এতদূর গেলে? আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করতাম যে ও আমার বাড়ি থেকে সারা জীবনের মতো বেরিয়ে যাক, কিন্তু দুনিয়া থেকে না। কাজটা তো স্বীকার করলি, তাই না? না স্বীকার করাতে হবে? আমার অত সাহস নেই যে আমি কাউকে খুন করাবো। আর তাছাড়াও সাহেব, আমার শত্রুতা মালতীর সাথে ছিল, বাকি দুজনকে তো আমি চিনিই না। তাহলে ওদেরকে মেরে আমি কি শান্তি পেতাম? রাস্তার বড় বোল্ডার সরাতে গিয়ে কাঁকরের কথা কে মনে রাখে? এই রাধা ওম প্রকাশ এরা তো ওই কাঁকরের মতন, যাদেরকে তোর পাঠানো ওই 3টে খুনি এমনি মেরেছে। কারা ছিল? ভাড়ার আত্মীয় না বন্ধু? কি ধরনের কথা বলছেন আপনি সাহেব? আমি কি করে কাউকে ভাড়া করে নিয়ে আসব? লোকে আমাকে ভাড়া করে নিয়ে যায় নিজেদের কাজে। আমার স্বামী শ্রমিক, আর আমি হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি সাহেব। কোনোভাবে দুবেলার খাবার জোটাতে পারি না, 3 গুন্ডাকে টাকা কোথা থেকে দেব? বন্ধু অথবা আত্মীয়, এরা তো বিনা পয়সায় কাজ করবে। হ্যাঁ সাহেব, কিন্তু বন্ধুত্ব আর আত্মীয়তা তো অতটাই গভীর হওয়া দরকার না? আমি ছোট থেকেই অনাথ, 11 বছর থেকে নিজেকে সামলাচ্ছি। আর ওই মালতী, ওকে তো শুধু আমি কথাই শোনাতাম সাহেব, খুনটুন করার কথা কখনো ভাবিনি। এই চন্দা খুব একগুঁয়ে। ওর আর গোপীর ফোন রেকর্ডে কিছু পাচ্ছি না স্যার। 3টে ভিকটিমের ফোন রেকর্ড? কিছু নেই স্যার, শুধু একটা ব্যাপার কমন। কি? এই 3 জনের লাস্ট ফোন লোকেশন সাহারানপুর হাইওয়ের পাশে, এখান থেকে 40 কিলোমিটার দূরে। তিনজন খুনি, 3 জন ভিকটিম। এই 3 জনকে কেউ মারবে কেন? 2 জন কাঠকুড়ানি গ্রামের বউ, আর একটা ফ্যাক্টরিতে সাফ সাফাইয়ের কাজ করা লোক, তাও আবার পার্ট টাইম। স্যার হতে পারে ওম প্রকাশই একমাত্র টার্গেট ছিল, আর এই 2 জন মহিলা কোলাটেরাল ড্যামেজ। উমেশ যাদব? আসল ব্যাপারটা এরকম নয় তো যে উমেশ যাদব গল্প বানাচ্ছে। উমেশকে কঠোর জিজ্ঞাসাবাদ আর ক্রস কোশ্চেনিং করা হলো, তার সম্পর্কে সব তথ্য খুঁজে বের করা হলো, কিন্তু তার বিরুদ্ধে সন্দেহ করার মতো কিচ্ছু সামনে এলো না। তাহলে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি ছিল? সেই একটিমাত্র তথ্য কি ছিল যে এই ভয়ঙ্কর ট্রিপল মার্ডার কেসটিকে সমাধান করতে পারত?
স্যার, শক্তিমা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে কম করে 100 জনের সাথে কথা বললাম। যারা সুপারি নেয় তাদের সাথেও কোনো কানেকশন নেই স্যার। আমরা আর কতদিন এরকম জিজ্ঞাসাবাদ করব? মনে হয় কন্ট্রাক্ট কিলিং এর কেস স্যার। স্যার, দেশি বন্দুক আশেপাশের এলাকায় কারা ইউজ করে সেটা একবার দেখতে পারেন। আর এমনিতেও আমাদের ডিস্ট্রিক্টে 500,000 টাকার জন্য কাউকে গুলি মারাটা কোনো বড় ব্যাপার নয়। ওম প্রকাশকে দেশি বন্দুক দিয়ে মারা হয়েছে। হ্যাঁ স্যার, দেশি বন্দুকে, বিদেশি নয়। দেশি বন্দুক দিয়ে? দেশি বন্দুকের বাজারটা চষে ফেলো। সব কটা হিস্ট্রি শুটারকে তুলে নাও। 6 গুলিওয়ালা দেশি বন্দুক ব্যবহার হয়েছে। কেউ না কেউ তো জানে ওই দেশি বন্দুকের ব্যাপারে। কিন্তু স্যার, লোকাল মেড দেশি বন্দুকের তো কোনো রেকর্ড নেই। আমি জানি কোনো রেকর্ড থাকবে না, রেজিস্ট্রেশন থাকবে না, কিছু থাকবে না, কিন্তু এই অজানা খড়ের গাদা থেকে ছুঁচ আমাদের খুঁজে বার করতেই হবে। অন্য কোনো রাস্তা নেই আমাদের। টেবিলের নিচটা দেখো। দারুণ তো মালটা। পরিষ্কার না এটা দিয়ে খুন করা হয়েছে? কেন, তোমার কি করার আছে? আমার একটা দেশি বন্দুক দরকার। খড়ের গাদায় সূচ খুঁজছো? এটা হাইওয়ে, হাইওয়ে এর উপর দিয়ে প্রতিদিন 1000 ট্রাক চলে, আর প্রায় সব ট্রাক ড্রাইভারের কাছে এই যন্ত্রটা আছে। কেন? ডাকাতি যখন সাহারানপুর থেকে দেরাদুনে মাল আসে, আবার দেরাদুন থেকে মাল সাহারানপুরে আসে, তখন হাইওয়েতে ডাকাতরা আওত পেতে বসে থাকে। তাদের থেকে বাঁচার জন্যে কখনো কখনো গুলি চালিয়েও দিতে হয়। স্যার, যে জঙ্গলের ঘটনাটা ঘটেছিল সেটা সাহারানপুর আর দেরাদুনের মাঝে হয়েছিল। 1000টা ট্রাক আপ ডাউন করে। আমরাও 1000টা লোক লাগাবো আলী, তুই চিন্তা করিস না। তুই শুধু খোঁজ নে ওম প্রকাশকে গুলি কে করেছে, সাথে 2 জন গরিব মহিলাকে মারা হয়েছে। স্যার, লজিক অনুযায়ী তো জেএন টেক্সটাইলে প্রথম কথা বলা উচিত। এই ওম প্রকাশ ওখানে চাকরি করত, হতে পারে কারোর সাথে ঝামেলা হয়েছিল। জেএনডি টেক্সটাইলে রেড করো। সন্দেহ প্রথমে 3 ভিকটিমেরই কাছের মানুষদের করা হচ্ছিল। তারপর ইনভেস্টিগেশনের ফোকাস শিফট হলো ব্যক্তিগত শত্রুতার দিকে, আর শেষ পর্যন্ত কোনো এক অজানা হামলার বিষয়ে ইনভেস্টিগেট করা হলো। এবার পুরো তদন্ত একটা দেশি বন্দুকের উপর দাঁড়িয়েছিল। কে এই বন্দুক থেকে গুলি ছুড়েছিল, আর সেই 3 ব্যক্তি কারা ছিল যারা এই 3টি খুন করেছিল, আর কেন করেছিল। এই ট্রিপল মার্ডার পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছিল। তারাও এটা জানার জন্য ততটাই উদ্গ্রীব ছিল যতটা পুলিশ, যে কেন হলো এই 3টে খুন। এই ট্রিপল মার্ডার পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছিল। তারাও এটা জানার জন্য ততটাই উদ্গ্রীব ছিল যতটা পুলিশ, যে কেন হলো এই 3টে খুন। হ্যালো হ্যালো, আমি কি সাব ইন্সপেক্টরের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, বলছি। স্যার, আমার নাম অঙ্কিত পুরী। আমার আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। দেখুন স্যার, আমি এখানে একটা কোম্পানিতে ম্যানেজারের কাজ করি। আপনার ইনফরমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। বলুন, কি ব্যাপার? ওই আপনার ইনফরমার আমাকে বলেছিল যে ওই ট্রাক ড্রাইভারদের কাছে যার যার কাছে গান আছে, দেশি বন্দুক আছে। আপনি জানেন কার কাছে আছে? দেখুন স্যার, এই ট্রিপল মার্ডার আর দেশি বন্দুক সম্পর্কে আমার কিছু জানা নেই। তো যা জানেন তাই বলুন। জোর দিয়ে তো কিছু বলতে পারবো না, কিন্তু ওই দিন 26 তারিখে আমাদের এখানে ওর পিক আপ ছিল 5টার সময়, কিন্তু ওই পিক আপ দেরি হয়ে গেছিল। 5টার জায়গায় 6:30 বেজেছিল, আর ওই ট্রাকটা সাহারানপুর থেকে আসছিল। কটা বাজে? আরে কটা বাজে রে? জ্যাম হয়ে গেছিল না সাহেব, পুরো রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছিল। 4 ঘন্টা ধরে আমরা আটকেই ছিলাম। স্যার, আমরা সবাই 11টার সময় বেরিয়েছিলাম সাহারানপুর থেকে। দাদা, রাত্রে তো আমাদেরও সাবধানে গাড়ি চালাতে হবে, তাই না? বিপদের ঝুঁকি নিয়ে। আমি পার্টিকে কথা দিয়েছি যে আমাদের মাল 5টার সময় ওদের ওখানে পৌঁছবে। পৌঁছবে মানে পৌঁছবে। স্যার, কাদের সৈয়দ ট্রাক ড্রাইভার, মৌসের আনসারি ওর খালাসি, আর জাহির সিদ্দিকী ওই ট্রাকটা ক্লিনার ছিল। হ্যাঁ, কিন্তু এই 3 জনের কথা কেন বলছেন? স্যার, ওই 3 জন বলেছিল যে লেট হয়ে গেছে।
হ্যাঁ তো স্যার আমার সুপারভাইজার নীতিন আমাকে একটা কথা বলেছিল। স্যার এই তিনজন একেবারে মিথ্যাবাদী। কেন? আজ যখন আমি ছাপার ফ্যাক্টরি গেছিলাম দুপুরে, হ্যাঁ কি হয়েছে? আমি জঙ্গলের রোড দিয়ে ফিরছিলাম। ওই সময় মোটামুটি 3টে বাজে দুপুরের। আমি তখন দেখলাম এদের ট্রাক জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল। আমার সব ট্রাকের নাম্বারই মনে আছে, তাই এই ট্রাকটা দেখেই আমি চিনে নিয়েছিলাম। তারপর আমি ভাবলাম ছাপার রোডের ট্রাকটা ছিল জঙ্গলের কাছে, ওখান থেকে খুব বেশি হলে 45 মিনিট লাগবে। তখন 3টে বেজেছিল, 4টের মধ্যে এখানে চলে আসা উচিত। 6:30 পর্যন্ত কি করছিল? ওদের বসের কাছে গিয়ে কমপ্লেন করতে হবে। দাদা আমার নাম নেবেন না, এই তিনজন এখনো খেয়ে আছে, গন্ধ বেরোচ্ছে মারাত্মক। এই তিনজন যাদের কথা আপনি বলছেন এখনো আপনাদের মাল ট্রান্সপোর্ট করে? না স্যার, ওদের বস গিরিশ অন্য ড্রাইভার পাঠিয়েছে। কেন, আপনি কমপ্লেন করেছিলেন? না স্যার, আমি তো কমপ্লেন করিনি, কিন্তু 26 তারিখের পর ওরা দ্বিতীয়বার আর এখানে আসেনি। ভালো করেছেন আপনি ইনফরমেশন দিয়ে। আমাদের এই তিনজনের নাম্বার আর ওদের বস গিরিশের নাম্বার চাই তাড়াতাড়ি। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী 3জন লোক, আর এই মুহূর্তে 3জন সন্দেহভাজন: কাদির সৈয়দ, মহসিন আনসারি আর জাহির সিদ্দিকী। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স জোরদার। জঙ্গলের পাশে ট্রাক, নেশার ঘোর, মিথ্যে বলা, লেট করা। ফোন করতে হবে না, ডিরেক্ট তুলে নাও। শোনো, তুমি একটা কাজ করো, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক গিরিশকে ফোন করে বলো ওই 3জনকে ডেকে নিতে। কাদির, মহসিন আর জাহির। গিরিশ, এই 3জন এখন কোথায় ট্রাক চালাচ্ছে? আগে স্যার এরা প্রথমে দেরাদুন সাহারানপুর রুটে চালাতো, আমি এখন ওদের অন্য রুটে চালাতে বলেছি। কিন্তু ব্যাপারটা কি স্যার? 26 জুনকে ওদের সেক্টর চেঞ্জ হয়েছিল। হ্যাঁ। কেন? স্যার এরা 3জন অভিযোগ করেছিল যে সাহারানপুর রুটে যে জঙ্গল পড়ে সেখানে নাকি ডাকাতরা হামলা করে। ওরা খুব ভয় পেত, তাই ওই রুটটা চাইতো না। এই সময় ওদের কোথায় পাওয়া যাবে? সাহারানপুরেই আছে। কিন্তু হয়েছেটা কি স্যার? এই 3জনকে এখনই ফোন করে অফিসে ডাকুন। আমি 12:30টার মধ্যে পৌঁছে যাচ্ছি। আর আপনি কিচ্ছু বলবেন না আমি কি কথা বলেছি, আর দয়া করে জানতে চাইবেন না যে আমি কেন বলছি। যেটুকু বললাম সেটুকু করুন। ডেলিভারিটা কোথায় করতে হবে গিরিশদা? বলছি পিএসআই আমি। আপাতত যা হওয়ার ছিল হয়ে গেছে। কি হয়েছে সাহেব? 26 জুন দুপুর 3টে-4টের কাছাকাছি ছাপারগাঁওয়ের জঙ্গলের পাশে তোমরা কি করছিলে? এই টাকা 26শে জুন বিকেল 3টে থেকে 4টের মধ্যে তোর ট্রাক কোনো ট্রাফিকে ফাঁসেনি, বরং ছাপ্পর গ্রামের পাশের জঙ্গলের রাস্তায় দাঁড়িয়েছিল। এর প্রমাণ আছে আমাদের কাছে। তোমাদের 3জনের ফোন রেকর্ডস বলছে তোমরা 3জন ওখানেই ছিলে। তোমরা 3জন এখন আমাকে বলবে যে তোমরা 3জন ওখানে কি করছিলে। এই 3জনের কেউ ছবি দিয়েছিল তোমাদের আর বলেছিল এই 3জনকে ওখানেই পাওয়া যাবে, মেরে দেবে, নাকি পুরো ব্যাপারটাই কাকতালীয় যে তোমরা সেই সময় ওখানেই ছিলে আর হঠাৎ করে সব হয়ে গেল? দেখো, আমি এখন পুরো সত্যিটা শুনতে চাইছি, পুরো সত্যি, আর খুব তাড়াতাড়ি। হয় তোমরা 3জনের সত্যিটা বলো, না হলে এমন মার মারবো যে সত্যিটা বেরিয়ে আসবে। কাদির, মহসেন আর জাহিদ 3জনই হতবাক হয়ে গেল যে পুলিশ শেষমেশ তাদের কাছে পৌঁছলো কিভাবে। এই 3জন কখনো ভাবতেই পারেনি যে এরকমটা হলো কিভাবে। ঠিক সেইভাবে যেভাবে এই 3জন কখনো ভাবেনি যে 26শে জুন বিকেলে জঙ্গলে কি হতে চলেছে। আরে চলে আরে, সব খিদে পেয়েছে খুব। চল একটু মাল নিয়ে বসি নাকি? আরে হয়ে যাবে, সেটা আবার বলার কি আছে? চল।
দাদা দুপুর হয়ে গেছে, এবার তো একটু খাবারও খেয়ে নি। 5টার মধ্যে পৌঁছতে তো হবে আমাদের ওখানে। আরে রোজ করে এই কাজ আমি, মাল তোলো, মাল পৌঁছে দাও, আরে পুরো মেশিন হয়ে গেছি রে আমি। চোখ বন্ধ করেও যদি বেরিয়ে পড়ি না, তাহলে মাল পৌঁছে যাবে যেখানে পৌঁছানোর দরকার। আহ, রাধা দিদি, মালতী দিদি, আমি এসে গেছি। আরে হ্যাঁ হ্যাঁ, বসো তো একটু, এখনো সব কাজ জোগাড়ই হয়নি এখনো। আচ্ছা, ওদিকটায় বসছি। হ্যাঁ জাহির, অসীম, ওই দেখ জঙ্গলে মহিলা। আজকে হবে নাকি? আপনারা কে? কি চাই? এইখানে শুয়ে দেবো সব কটাকে। চলো যাও এখান থেকে, যাও। আরে এ তো মরে গেছে। একটা কাজ করে যাক, গাছের সঙ্গে ঝুলিয়ে দিই, দেখে মনে হবে যেন আত্মহত্যা করে নিয়েছে। মালতী, মালতী, কি হচ্ছে এখানে? তোমরা কারা সব? এসব কি অসীম, করছো? সামলাও, ও দেখে নিয়েছে আমাদেরকে। সামলা। কি করছো তুমি? কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়, 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 ছাড়। চল, কেউ আসার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাই। চল চল চল। রাধা দিদি, মালতী দিদি, কি করতে এসেছিলাম আর কি হয়ে গেল? এদিকে 3টে লোকের মার্ডার হয়ে গেল। যা হওয়ার হয়ে গেছে, চল বেরো এখান থেকে।
তোমরা একজন মহিলাকে রেপ করতে চেয়েছিলে, করতে পারোনি, তো তাকে মারলে। একজন অন্য মহিলা তোমাদের দেখতে পেল, তাকেও মারলে। তারপর একজন লোক তোমাদের দেখতে পেল, তো তোমরাও তাকে গুলি করে ঝাঁঝরা করলে। কাদির, মহসেন আর জহির এই তিনজনের সঙ্গে মালতীর কোনো পরিচয় ছিল না। শুধু তারা তাকে তাদের লালসার শিকার বানাতে চেয়েছিল। না তারা রাধাকে চিনত, আর না তাদের ওম প্রকাশের সঙ্গে কোনো সম্পর্ক ছিল। কাদির, মহসেন আর জহির এই তিনজন ভিকটিমদের মোবাইল ফোন নিয়ে নিয়েছিল আর সাহারানপুর হাইওয়ের কাছে একটি নদীতে ফেলে দিয়েছিল। মালতী আর রাধার পরিবারের লোকেরা আর ওম প্রকাশের বন্ধু উমেশ, এদের কারো মুখেই কোনো শব্দ ছিল না নিজেদের শখ আর শোক প্রকাশ করার মতো। যখন তারা জানতে পারল যে তিনজনের তিনজনকেই মেরে ফেলা হয়েছে আর তারা খুনিদের বিকৃত লালসার শিকার হয়েছে, আদালতে এই অনুরোধ নিশ্চয়ই হবে যে তিন অপরাধী খুব দরিদ্র পরিবার থেকে এসেছে, আর সেই সব পরিবারের জীবিকার জন্য আয়ের একমাত্র পথও তারা। এটাও হয়তো আর্গিউ করা হবে যে এরা ফার্স্ট টাইম ক্রিমিনাল, কিন্তু এই ট্রিপল মার্ডার এই তিন খুনেরই একটা নিকৃষ্টতম উদাহরণ। এই তিনজন এমন অপরাধ করেছে যা পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ, খুন। তিনজন অপরাধীকেই আইপিসি 302 নম্বর ধারায় খুনের জন্য আর 201 নম্বর ধারায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার জন্য আর ধর্ষণের চেষ্টা করার জন্য অভিযোগও আরোপ করা হয়েছে। তিনজনই আপাতত আইনি হেফাজতে রয়েছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটি চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.